নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিক বসু। দিনভর নানান গুরুত্বপূর্ণ খবর, এবং সেই খবরের মাঝে আমরা সিএন একটা বিষয় অত্যন্ত গুরুত্ব দিই। পড়ুয়াদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার ক্ষেত্রে তাদের কেরিয়ারের পথে কোন কোন সম্ভাবনা, কী ভাবে একজন পড়ুয়া তার ভবিষ্যৎকে, তার কেরিয়ারকে আরও সমৃদ্ধ করবে, তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আমরা টেকনো টাইমে হাজির হয়েছি। এবং টেকনো টাইমে আজ আমরা আলোচনা করব নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে। বছরের পর বছর, গত দীর্ঘদিন ধরে এ রাজ্যের বাইরের, দেশের বিভিন্ন প্রান্তের বহু পড়ুয়ার ভবিষ্যতে, তাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার পাশাপাশি সফলতার সঙ্গে তারা কেরিয়ার গড়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের দুজন বিশিষ্ট প্রফেসর আমার সঙ্গে রয়েছেন, এবং কোন কোন কোর্স এই মুহূর্তে যারা উচ্চ মাধ্যমিক বা সমসাময়িক বেশ কিছু কোর্স কমপ্লিট করে পাস আউট করার পর ভাবছেন যে কি করা উচিত, কোন পথে এগোবেন, তাদের জন্য আজকে আমাদের এই আয়োজন। আমি আলাপ করাই আমার সঙ্গে আমার বাঁদিকে রয়েছেন প্রফেসর ডক্টর চন্দন ব্যানার্জি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইনফরমেশন টেকনোলজি। স্বাগত চন্দনবাবু। আমার ডান দিকে রয়েছেন প্রফেসর ডক্টর অনুপম ঘোষ, প্রফেসর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আজ এই আলোচনায় আগামী বেশ কিছুটা সময় সরাসরি যারা পড়ুয়া বা অভিভাবক, যারা এই মুহূর্তে দর্শক সিএনের পর্দায় নজর রেখেছেন, আপনারা আপনাদের কোনো জিজ্ঞাস্য, কারণ কেরিয়ারে সাফল্য পাওয়ার ক্ষেত্রে, ভবিষ্যতের পথ সুগম করার ক্ষেত্রে, ভবিষ্যতের কেরিয়ারকে সুনিশ্চিত করার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি। তার পরিপ্রেক্ষিতেই আমাদের আলোচনা। সরাসরি আপনারা ফোন করতে পারেন 6292242321, 6292242321 বা 6292242319-এ। আমি সরাসরি প্রথমেই ডক্টর ব্যানার্জির কাছে একটা বিষয় জানতে চাই। টেকনো টাইমে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে আমরা আলোচনা করছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যারা ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন কোর্স, বিভিন্ন রকম স্ট্রিম তারা অফার করে পড়ুয়াদের ক্ষেত্রে। কেন একজন পড়ুয়া, সে শিক্ষার্থী বা পড়ুয়া নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজকে বেছে নেবে এই মুহূর্তে 2024 এসে দাঁড়িয়ে? নমস্কার, খুব ভালো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের একটি সুপ্রতিষ্ঠিত নাম। দীর্ঘ 27 বছর ধরে আমাদের কলেজ সুনামের সাথে পরিচালিত হচ্ছে। আমাদের কলেজের প্রতিষ্ঠা হয়েছিল 1998-এ। সেখান থেকে দীর্ঘ 27 বছরের বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে আমাদের কলেজ আজ সুপ্রতিষ্ঠিত, এবং আমাদের কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট 2005 থেকে NBA অ্যাক্রিডিটেড, যেটা কিন্তু আমাদের কলেজের একটি মাপকাঠিকে নির্ধারণ করে। প্লাস 2019 থেকে আমাদের কলেজ ন্যাক অ্যাক্রিডিটেড, ন্যাক NBA অ্যাক্রিডেশন, প্লাস আমাদের আরিয়া 2020 অ্যাক্রিডেশন, প্লাস NIRF 2020তেও কিন্তু আমাদের কলেজ র্যাঙ্কড। সো আমাদের কলেজের সুনাম বহুদিনের, এবং আমাদের কলেজে বিভিন্ন রকম কোর্স থাকে। বিটেক কোর্স, ডিফারেন্ট ইঞ্জিনিয়ারিং কোর্স রান করে। তার সাথে সাথে BCA, BBA, MBA, বিভিন্ন ডিপ্লোমা কোর্স রয়েছে। সেগুলোও কিন্তু আমাদের কলেজে সেই অ্যাডমিশন নেওয়ারও সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে। এছাড়া আমি যেটা বলবো, আমাদের কলেজের আর একটা মেন প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, মানে এক্সপিরিয়েন্স টিচার। একজন টিচার্স রয়েছেন যেনারা 15 বছর, 20 বছর, অনেকে স্টার্টিং থেকেই কিন্তু এই কলেজে শিক্ষকতা করছেন। দেখুন, কলেজ বলতে তো আমরা দুটো মেন কম্পোনেন্ট যেটা বুঝি, সেটা হচ্ছে টিচার অ্যান্ড স্টুডেন্ট। তা আমাদের 27 বছরে কিন্তু প্রায় মোর দ্যান 12,000 স্টুডেন্ট অ্যালামনাই রয়েছে। অ্যালামনাই বলতে যারা আমাদের এই কলেজ থেকে পাশ করে গেছে, তারা কিন্তু দেশ বিদেশ, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি, বিভিন্ন অর্গানাইজেশন, সরকারি প্রতিষ্ঠান, সেখানে কিন্তু ভীষণভাবে সুপ্রতিষ্ঠিত। সেইটাও কিন্তু আমাদের কলেজের একটি ভীষণ প্লাস পয়েন্ট। তারাও কিন্তু আমাদের বিভিন্নভাবে অ্যালামনাইরেও কিন্তু আমাদের গাইড করে যে কিভাবে বর্তমান স্টুডেন্টসদের আমাদের তৈরি করতে হবে। এই জন্যই নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ এগিয়ে আছে আমি বলব একেবারে। এবং 1-2 নয়, ডক্টর ব্যানার্জি যেমন বললেন যে 27টা বছরের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে আজ 2024 এসে আজকে আমরা টেকনো টাইমে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে আলোচনা করছি। তখন ডক্টর ঘোষ, একটা বিষয়, কলেজে ভর্তি প্রক্রিয়া, কলেজের স্টুডেন্টদের কোন কোন কোর্স অফার করা হয়, তার পাশাপাশি একদম যে কোনো পড়ুয়া অভিভাবকদের সবথেকে বেশি প্রাধান্য পায় যে জিজ্ঞাস্য, যে প্রশ্ন, যে একজন স্টুডেন্ট ক্যাম্পাস প্লেসমেন্ট, ইন্টার্নশিপের ক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়লে কতটা সুযোগ সুবিধা পাবে। তার কারণ কোর্স কমপ্লিট হওয়ার পর, তার কোর্সের মেয়াদ শেষ হওয়ার পর তার
কেরিয়ারের ক্ষেত্রে সফলতা কতটা নিশ্চয়তা পাবে, সেক্ষেত্রে যদি আপনি একটু স্ট্যাটাসটা বলেন যে ক্যাম্পাস প্লেসমেন্ট বা এই কলেজে ইন্টার্নশিপের সুযোগ সুবিধা সম্পর্কে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার প্লেসমেন্ট, যার ওপর কলেজের অ্যাক্রিডিয়েশন বা কলেজের সুনাম অনেক কিছু ডিপেন্ড করে। তা আমাদের কলেজে লাস্ট 3 বছরে 85 থেকে 86% স্টুডেন্ট প্লেসড অলরেডি, এবং যেটা 3 বছরের ডেটায় দেখা গেছে। এবং অ্যাভারেজ স্যালারি প্যাকেজ যেটা থাকে সেটা হচ্ছে 6.5 লাখ টাকা পার অ্যানাম যেটা। এছাড়া আমাদের এখানে বিভিন্ন কোম্পানি, যে কোম্পানিগুলোর মধ্যে 120টা টপ নচ কোম্পানি লাস্ট 3 বছরে ক্যাম্পাস করেছে, এইটা 3 বছরের ডেটা। এবং হায়েস্ট পে প্যাকেজ 31 lakhs, এবং সেটা অ্যামাজন থেকে পেয়েছে গত বছরের ডেটা এটা। এবং 120টা কোম্পানির মধ্যে যেমন অ্যামাজন, মাইক্রোসফট, TCS, কগনিজেন্ট, নুটানিক্স, থটওয়ার্কস, অ্যাডোবি, এছাড়া রয়েছে EY রয়েছে, ভার্তুসা রয়েছে। এছাড়াও বেশ কিছু কোর সেক্টরের কোম্পানি রয়েছে যেমন ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস, টাটা ELXI, এই ধরনের কোম্পানিগুলো কিন্তু এখানে রীতিমতো ভালোভাবে স্টুডেন্টদেরকে রিক্রুট করেছে, এবং তারা যথেষ্ট সুনামের সাথে সেই অর্গানাইজেশনে চাকরি করছে। আমাদের যা ডেটা থেকে দেখা গেছে বা আমরা যা অ্যালুমনিদের সাথে যা কথা বলেছি, এবং প্লেসমেন্টের এই পার্টিকুলার পারফরমেন্সের জন্যে আমাদের কলেজের এই টিচিং লার্নিং প্রসেস প্লাস আদার্স যে অ্যাক্টিভিটিগুলো চলে সময়ের সাথে সাথে, যে টেকনোলজিগুলোকে আমরা কিভাবে অ্যাডাপ্ট করেছি, তার উপর বেস করে 3টে অর্গানাইজেশন অলরেডি আমাদের কলেজকে অ্যাক্রিডিয়েট করেছে। তারা হচ্ছে TCS, ক্যাপজেমিনি এবং উইপ্রো। এরা কিন্তু অলরেডি আমাদের কলেজকে অ্যাক্রিডিয়েট করেছে। রিসেন্টলি আমরা একটা প্রোগ্রাম করলাম, সেটা অ্যাক্সেনশিওর করলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, জাপানিজ ল্যাঙ্গুয়েজের ওপর একটা প্রোগ্রাম সাকসেসফুলি অর্গানাইজ করলো। এছাড়া টাটা স্ট্রাইবের একটা প্রোগ্রাম আমাদের রান করছে সাইবার সিকিউরিটির ওপর বেস করে, যেটা অলরেডি কিন্তু প্রায় 90% স্টুডেন্ট সেখানে এনরোল করেছে এবং সাকসেসফুলি রোল আউট করেছে। সো এইখানে যে ইউএসপি যেটা, সেটা হচ্ছে যে টেকনোলজিতে যে চেঞ্জটা আসছে, সেই চেঞ্জটা কিন্তু আমাদের স্টুডেন্টরা ফ্রম ফার্স্ট ইয়ার তাদের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা ইন্ট্রোডিউস করেছি, যার জন্য তাদের মডার্ন সিস্টেমের সাথে অ্যাকাস্টম করতে বা অ্যাডাপ্ট করতে সুবিধে হচ্ছে, যার জন্য তারা জবটা পেতেও তাদের অনেক বেশি ইজি হচ্ছে। একেবারে ডক্টর ঘোষ, সেখান থেকে আমার একটা বিষয় জানার যে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের এমন স্ট্যাটাসও আছে, এমন রিপোর্টও আছে যে একজন শিক্ষার্থী, একজন স্টুডেন্ট, সে একটার বেশি একাধিক অফারও পেয়েছে। একদম একের বেশিও অফার পেয়েছে। এবং আমরা যদি দেখি সেক্ষেত্রে গত বছরের যে ডেটাটা আছে তাতে 100 জনের মতো স্টুডেন্ট 10 lakhs অ্যান্ড অ্যাবাভ তারা স্যালারির জব পেয়েছে পার অ্যানাম, এবং এটা যথেষ্ট আকর্ষণীয়। এবং অনেক স্টুডেন্ট তারা কিন্তু সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে ইন্টার্নশিপ অফার পাচ্ছে গুগল, অ্যামাজন প্লাস মাইক্রোসফটের মতো অর্গানাইজেশন। এছাড়া বেশ কিছু অর্গানাইজেশন তারা যেগুলো খুব স্টার্ট আপ, সবে অর্গানাইজেশন এসছে বাট খুব নাম করেছে, সেই অর্গানাইজেশনেও তারা কিন্তু ইজিলি জয়েন করে যাচ্ছে অ্যাজ এ ইন্টার্ন, এবং তাদের সেই স্কিল সেটটা যথেষ্ট এনরিচড, এবং যার জন্য তারা পরবর্তীকালে সেই অর্গানাইজেশনগুলোতে প্লেসড হয়ে যাচ্ছে এবং সুনামের সাথে কাজ করছে। একেবারে, এবং এটা 27 বছরের এই ইতিহাসের মাত্র 3 বছরের কথা আপনাদের বললাম, এবং যদি 27 বছর ধরেই সব মিলিয়ে তথ্য আনা যায়, তাহলে একটা বৃহৎ সংখ্যক পড়ুয়া আজ যারা নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস আউট হয়ে দেশ বিদেশ বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত তাদের কেরিয়ারে সফলতা পাওয়ার ক্ষেত্রে। আমি ডক্টর ব্যানার্জি এখান থেকে একটা বিষয় জানতে চাইবো, সিলেবাসের বাইরেও খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, যেটা 2024-এ হয়তো অত্যন্ত প্রাসঙ্গিক, যে একজন স্টুডেন্টকে, একজন শিক্ষার্থী বা পড়ুয়াকে ইন্ডাস্ট্রি রেডি করা। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ একজন পড়ুয়াকে ইন্ডাস্ট্রি রেডি করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ করে? হ্যাঁ, এখন কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা স্টুডেন্টসদের, বর্তমান স্টুডেন্টসদের কীভাবে ইন্ডাস্ট্রি রেডি করছি। আমাদের দেখুন, আমাদের অ্যাপার্ট ফ্রম কারিকুলাম, মানে সিলেবাস যেটা আমাদের ইউনিভার্সিটি রয়েছে ম্যাকআউট, সেটা তো আমাদের রেগুলার ফলো করাই হয়। তার বাইরে আমাদের যে কলেজের একটি পার্টিকুলার প্রথা আছে, সেটা হচ্ছে আমরা যারা এক্সপিরিয়েন্স টিচার তারা বসে আমরা কিছু কারিকুলাম গ্যাপ খুঁজে বার করি। যে কারিকুলাম গ্যাপ বলতে কি, যেটা সিলেবাসে নেই যে সাবজেক্টগুলো। দেখুন, ইন্ডাস্ট্রি তো খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে, আইটি ইন্ডাস্ট্রি বলুন বা যে কোনো কোর সেক্টর বলুন, সেগুলো কিন্তু খুব র্যাপিডলি চেঞ্জ হয়ে যাচ্ছে, আপগ্রেডেশন আসছে, রাইট? সো সেজন্য কিন্তু সিলেবাস কিন্তু প্রতি বছর ইউনিভার্সিটির পক্ষে চেঞ্জ করা সম্ভব না। এটা 8 years 10 years পর পর চেঞ্জটা আসে। তো তাই জন্য আমরা কি করি, এই যে কোথায় নিউ যে টেকনোলজি এই মুভমেন্টে ইন্ডাস্ট্রিতে চলছে, তার উপর কিন্তু আমরা প্রত্যেকটা সেমিস্টার ব্রেকে
আমরা এক্সপিরিয়েন্স টিচাররা মিলে যে সাবজেক্টটাকে সিলেক্ট করি সেটা কিন্তু ফার্স্ট ইয়ারে একরকম, সেকেন্ড ইয়ার একরকম, এইভাবে ফার্স্ট ইয়ার টু ফোর্থ ইয়ার আমাদের স্টুডেন্টসদের জন্য প্রত্যেক সেমিস্টার ব্রেকে 30 আওয়ার্স টু 40 আওয়ার্সের একটা ট্রেনিং করানো হয় ইন্ডাস্ট্রিকে মাথায় রেখে, ঠিক আছে। এবং 30 to 40 আওয়ার্স কেন বলছি সেটা কিন্তু সাবজেক্টের ওপর ডিপেন্ড করছে। কোনো সাবজেক্ট আমাদের মনে হচ্ছে 30 আওয়ার্স রিকোয়ারমেন্ট, কোথাও 40 আওয়ার্স। এটা প্রত্যেকটা সেমিস্টার গ্যাপে আমরা কিন্তু এই ট্রেনিংটা স্টুডেন্টসদের করাচ্ছি। এছাড়াও আমাদের যেটা আরেকটা মেজর রোল রয়েছে সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টসদের জন্য অ্যাপটিটিউড ট্রেনিং এবং সফট স্কিল ট্রেনিং। এটা কিন্তু আমরা কারিকুলামের মধ্যে মানে রুটিনের মধ্যে কিন্তু আমরা ওটাকে ইনবিল্ড করেছি। প্রত্যেক সপ্তাহে যেমন রুটিন থাকে, ক্লাস রুটিন, তার মধ্যে একটা পার্টে কিন্তু এই ট্রেনিংটা আমাদের বাইরে থেকে এক্সপার্টরা এসে সেই ট্রেনিংটা করাচ্ছে। এই সফট স্কিল ট্রেনিংটা কিন্তু এখন ভীষণ ইম্পর্টেন্ট। ধরুন আপনি একটা ইন্ডাস্ট্রিতে কোথাও ইন্টারভিউ দিতে গেছেন, সেখানে আপনার রেজুমে মানে সিভি আপনি কি করে লিখবেন সেটা কিন্তু এখনকার দিনের খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। সেটা আমাদের এক্সটার্নাল এক্সপার্টরা এসে কিন্তু শেখাচ্ছে। প্লাস ইন্টারভিউতে আপনি কি করে অ্যাপিয়ার করবেন, তার বডি ল্যাঙ্গুয়েজ আপনার কি হবে, কিভাবে কথা বলতে হবে, এই পুরো ব্যাপারটাকে কিন্তু ইন্ডাস্ট্রি এক্সপার্টরা এসে তৈরি করে দিচ্ছে। এবং এটা আমি এখান থেকে একটা বিষয় আমার কেন জানি না এই প্রশ্নটা আসলো যে আমরা দেখেছি শুধুমাত্র শহর কেন্দ্রিক বা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছে এমন পড়ুয়া নয়, বহু মেধাবী পড়ুয়া বা বহু পড়ুয়া যারা গ্রামাঞ্চলে জেলায় বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে তাদেরও স্বপ্ন থাকে যে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের মতো এরকম প্রতিষ্ঠানে পড়াশোনা করব বা এই ধরনের কোর্সগুলো করে আমার নিজের কেরিয়ার সুনিশ্চিত করব। এই ভাষাগত জায়গায় যখন যারা একটু পিছিয়ে থাকে তাদের ক্ষেত্রে কোনো বাড়তি আপনারা নজর দেন? একদম। আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে যখন স্টুডেন্টরা আসে তারপরেই আমরা কিন্তু ক্যাটাগরি করি, মানে ডিফারেন্ট ক্যাটাগরিতে তাদের ব্রেক করা হয়। এবার দেখুন কমিউনিকেশন স্কিল কিন্তু এখন একটা খুব ইম্পর্টেন্ট থিং। এবং যারা ধরুন বাংলা মিডিয়াম থেকে আসছে বা ইংলিশ মিডিয়াম থেকেও এলেও তারা খুব শাই, অনেকে হচ্ছে খুব একটা শাই ব্যাপার থাকে বা অনেকে অত ফ্লুয়েন্ট নয় ইংলিশে, তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল সফট স্কিল ট্রেনিং কিন্তু করানো হয়। এবং এটা কিন্তু আমরা ডিফারেন্ট ক্যাটাগরিতে ব্রেক করে নিয়ে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের জন্য আমাদের স্পেশাল ট্রেনিং করানো হয়। এটা এখনকার দিনে আপনি যে কোশ্চেনটা করলেন এটা মানে ভেরি ইম্পর্টেন্ট ফর ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টস একেবারে। এবং এটা আমি দেখেছি যে গ্রামাঞ্চলের বা মফস্বলের বহু মেধাবী বা বহু স্বপ্ন যারা দেখে তারা ইঞ্জিনিয়ারিং পড়বে, কিন্তু ভাষাগত জায়গায় কোথাও যেন কমিউনিকেশন স্কিলের একটা সমস্যার সম্মুখীন হয়, তারা কিভাবে ওভারকাম করবে এটা খুব বড় মনে হয় এই মুহূর্তে জিজ্ঞাস্য বা প্রশ্ন। আমি ডক্টর ঘোষের কাছে একটা বিষয় বোঝার চেষ্টা করি যে 27 বছর ধরে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ চলছে, কিন্তু এই বছর 2024 এসে নতুন কি কোর্স আপনারা ইন্ট্রোডিউস করলেন এবং সেখানে সেই কোর্সগুলো যা করেছেন তার ভবিষ্যৎ কতটা আগামী দিনে উজ্জ্বল যদি একটু বলেন। দেখুন, নেক্সট 5 ইয়ার্স 2030-তে আমাদের যে ওয়ার্ল্ড ইকোনমি সার্ভে সেখানে আমাদের ইন্ডাস্ট্রি 5.0 এখন এসে গেছে। সেক্ষেত্রে তারা বলছে ইন্ডাস্ট্রি 5.0 মানে কি, সেখানে বলছে ম্যান অ্যান্ড মেশিন দুজনে হ্যান্ড টু হ্যান্ড কাজ করবে। এবং সেক্ষেত্রে যে কোর্সগুলো খুব ইমার্জিং, যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, অটোমেশন, রোবটিক্স খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। এবং সেখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ জব অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, নিয়ার অ্যাবাউট বলছে সেটা 1.2 crores জব ক্রিয়েট হবে নেক্সট 5 ইয়ার্সে। এবং সেই সবের কথা চিন্তা করে আমরা এই বছর 4টে বিটেক প্রোগ্রাম লঞ্চ করেছি। সেই বিটেক প্রোগ্রামগুলো হলো বিটেক কম্পিউটার সায়েন্স ডেটা সায়েন্স, বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং IoT, that is Internet of Things, BTech Computer Science and Engineering Cyber Security, and BTech Artificial Intelligence and Data Science। এবং এই 4টে প্রোগ্রাম আমরা এই বছর লঞ্চ করেছি, যেটা 2024-25 একাডেমিক ইয়ার থেকে স্টার্ট করবে। এই প্রোগ্রামগুলির সিলেবাসের মেয়াদ কতদিন সময়সীমা? এটা 4 বছরের কোর্স এবং এখানে যে টপিকগুলো আছে যেগুলো পড়লে স্টুডেন্টরা আরও অনেক বেশি তারা স্কিলফুল হবে, তাদেরকে বাইরে থেকে কোনো ট্রেনিং নিতে হবে না। যেমন ধরুন বিগ ডেটা অ্যানালিটিক্স, তার ল্যাব আছে, মেশিন লার্নিং, এআই এবং কম্পিউটার সায়েন্স বিজনেস সিস্টেম, এই প্রোগ্রামগুলো অলরেডি আমাদের 2020-21 একাডেমিক ইয়ার থেকে চলছে। এবং সেখানেও যেমন ধরুন মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন বা তার ল্যাবরেটরি, এআই ল্যাবরেটরি বা ডেটা মাইনিংয়ের ল্যাবরেটরি, এগুলো সব থিওরি কোর্স ছিল, কিন্তু এখন তার ল্যাবরেটরিগুলো করে এবং তার সঙ্গে যে প্রিরিকুইজিটগুলো আছে, মানে এইগুলো পড়তে গেলে যেগুলো জানা দরকার,
বা এইগুলো শিখতে গেলে যেগুলো জানা দরকার সেই পার্টগুলোও কিন্তু এনাফ আছে এই পার্টিকুলার প্রোগ্রামগুলোতে, মানে এই 4 বছরের মধ্যে। মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এনাফ মেটেরিয়াল আছে এই প্রিরিকুইজিটটা, যেটা থেকে কিন্তু তাদের এই বড় বড় কোম্পানিতে, যেমন ধরুন আজকে যদি কেউ আলফাবেটে কাজ করতে চায় বা ওপেন এআইয়ে কাজ করতে চায়, মানে এই অর্গানাইজেশনে যারা কাজ করতে চায়, তারা যদি জব ট্র্যাক করতে চায়, তাহলে তার জন্য যে রসদটা দরকার সেটা কিন্তু এই কোর্স কন্টেন্টে আছে বা এই প্রোগ্রামে আছে একেবারে। এবং এখান থেকে ডক্টর ব্যানার্জি একটা বিষয়, বিবিএ, বিসিএ, এমসিএ, নানা রকম যে কোর্সগুলির পাশাপাশি বিটেক, উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজের ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে আপনারা কিভাবে আপনাদের পড়ুয়াদের মোটিভেট করেন যদি বলেন? হ্যাঁ, দেখুন, সব স্টুডেন্টই তো বিটেক করে বা গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েট করে, অনেকে তো সবাই তো ইন্ডাস্ট্রি জয়েন করে না। অনেকের ইচ্ছা থাকে যে হায়ার স্টাডিজ করব, এমটেক করব, মাস্টার্স ডিগ্রি করব। আমাদের কলেজেতে এমটেক কোর্স রয়েছে, প্লাস আমাদের যেটা বিটেক কোর্সে আমরা কিন্তু আমাদের একটি সফটওয়্যার মাধ্যমে আমরা কিন্তু গেট টিউটার বলে একটি সফটওয়্যার আছে, যার মাধ্যমে আমরা কিন্তু ছাত্রছাত্রীদের, স্টুডেন্টসদের গেট এক্সামিনেশনের জন্য প্রিপেয়ার করি। ঠিক আছে, এই গেট এক্সামিনেশনের মাধ্যমে তারা কিন্তু এমটেকের জন্য অ্যাপিয়ার করতে পারে। এমটেকের এছাড়া টোয়েফেল, জিআরই যারা দিয়ে বাইরে যেতে চাইছেন, বিদেশে যেতে চাইছে, তাদের জন্য আমাদের বিভিন্ন সফটওয়্যার এবং টিউটোরিয়ালস রয়েছে যে যার সুবিধা তারা নিতে পারে। এর বাইরে আমরা এটা তো গেছে, আমি বলছি হায়ার স্টাডিজের একটা পার্ট। আর একটা দিক ফোকাস করব, সেটা হচ্ছে রিসার্চ। আমরা কিন্তু স্টুডেন্টসদের রিসার্চের দিকটাও খুব মোটিভেট করি। যেমন আমরা সেকেন্ড ইয়ারের পর থেকেই কিন্তু ফোর্থ ইয়ারে আমাদের কারিকুলামে যে প্রজেক্ট আছে, সেই প্রজেক্টকে আমরা কিন্তু সেকেন্ড ইয়ারের পর থেকেই আমরা গ্রুপ করে দিই, গ্রুপ ওয়াইজ এই প্রজেক্টটা করা হয়, এবং থার্ড ইয়ার থেকে তারা কিন্তু কাজ শুরু করে দেয়। এবং আজ মডার্ন ইন্ডাস্ট্রির একটা ট্রেন্ড হচ্ছে লাইভ প্রজেক্ট করা। এই লাইভ প্রজেক্টের মধ্যে আমরা কিন্তু থার্ড ইয়ার থেকেই তাদেরকে, বা সেকেন্ড ইয়ারের শেষ থেকেই বলতে পারেন, তাদেরকে আমরা নিয়ে আসছি। এবং এই প্রজেক্ট থেকে যে প্রজেক্টগুলো খুব ভালো মাপের হচ্ছে এবং অধিকাংশই খুব ভালো মানের প্রজেক্ট হচ্ছে, সেখান থেকে কিন্তু আমাদের স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল জার্নাল পাবলিশ করছে, ইন্টারন্যাশনাল কনফারেন্সে পেপার প্রেজেন্ট করছে। ইভেন্ট আমাদের স্টুডেন্ট লাস্ট ইয়ার এবং তার আগের ইয়ারে আমাদের আইটি স্টুডেন্টরাও কিন্তু পেটেন্টও তারা কিন্তু পাবলিশ করেছে, পেটেন্ট ডিজাইন তারা কিন্তু পাবলিশ করতে পেরেছে। তো এইভাবে কিন্তু স্টুডেন্টসদের আমরা বিভিন্নভাবে মোটিভেট করছি, যারা তারা হায়ার স্টাডিজ এবং রিসার্চের ওপরও তাদের গুরুত্ব দেয়। সবাই সবসময় ইন্ডাস্ট্রি যেতে চায় না, তারা হয়তো পরে যাবে, তার আগে মাস্টার্স করতে চায়। এটাই কিন্তু আমরা ভীষণভাবে তাদেরকে গুরুত্ব দিই এবং তাদেরকে তৈরি করার। এখান থেকে ডক্টর ব্যানার্জি, আমার একটা প্রশ্ন আসছে যে এমন কোনো নজির আছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে যে কেউ বিটেক কমপ্লিট করেছে বা সমতুল্য কোনো কোর্স কমপ্লিট করেছে, বিবিএ কমপ্লিট করেছে, সে হায়ার স্টাডিজের দিকে গিয়েছে, একই সঙ্গে সাইমালটেনিয়াসলি সে জবও পেয়েছে, জবও করছে? দেখুন, দুটো এরকম প্রচুর আমাদের এরকম নজির রয়েছে, যারা ফার্স্টে ইন্ডাস্ট্রি চলে গেছে, 2 বছর তারা এক্সপিরিয়েন্স করেছে বড় ইন্ডাস্ট্রি, অ্যামাজন, সিটিএস, টিসিএসে জব করেছে, তারপরে তারা হায়ার স্টাডিজে গিয়ে হায়ার স্টাডিজ করে তারা ওয়েল এস্টাবলিশড। আবার এরকমও নজির আছে আমাদের কলেজের প্রচুর স্টুডেন্টস যারা আমাদের বিটেক করার পরই এমটেক জয়েন করেছে। এবছরই আমাদের অলরেডি আমি বলতে পারি 3 জন স্টুডেন্ট আমার ডিপার্টমেন্টে আইটিতে, যারা আইআইটি এমটেক দিয়ে আইআইটি খড়গপুর, আইআইটি ইন্ডোর, আইআইটি পাটনা, তারা কিন্তু এমটেক কোর্সে জয়েন করেছে। এবং এই রকম আইআইটি যারা জয়েন করছে বা যারা এমটেক দিয়ে হায়ার স্টাডিজ করছে, তারা কিন্তু এরপরে বিদেশে চাকরি পাওয়ার সুযোগ পাচ্ছে এবং দেশে তো সুপ্রতিষ্ঠিত তারা হচ্ছেই। ফলে এরকম প্রচুর নজির কিন্তু আমাদের স্টুডেন্টসদের রয়েছে। এবং মাস্টার্স করার পরে আমাদের একটি পুরনো স্টুডেন্ট, সে কিন্তু এখন নাসাতে রয়েছে। এছাড়া গুগলে যে কত আমাদের এই নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট রয়েছে, সেটা হয়তো গুণে হিসাব করা যাবে না। এটাই 27 বছরের ইউএসপি এবং গত কয়েক বছরের যে স্ট্যাটাস রিপোর্ট ডক্টর ঘোষ জানালেন যে 85 থেকে 86% যারা ওয়েল এস্টাবলিশড এবং যা যা অফার তারা পেয়েছে তার একটা সার্বিক সম্যক ধারণা আপনাদের দিলাম। আমি ডক্টর ঘোষ একটা বিষয় বোঝার চেষ্টা করি যে এনএসইসির আইআইসি ইনকিউবেশন সেন্টার, আইইই স্টুডেন্টস চ্যাপ্টার্স, গুগল ডেভেলপমেন্ট ক্লাব, কীভাবে স্টুডেন্টরা কাজ করে এই মাল্টিডিসিপ্লিনারি আমব্রেলার মধ্যে স্বপ্ন বাস্তবায়িত করার ক্ষেত্রে তাদের কীভাবে আপনারা এগিয়ে নিয়ে যান?
দেখুন, এখন যা মার্কেটের অবস্থা তাতে কোনো স্টুডেন্টকে এস্টাবলিশ হতে গেলে তাকে বোঝাতে হবে তার মধ্যে কিছু স্কিল সেট আছে, এবং সেটা কেবলমাত্র একটা ইউনিভার্সিটির ডিগ্রি পেলে হবে না। তার জন্যে আমরা বেশ কিছু প্যারালাল মিডিয়াম বা পাশাপাশি কিছু মাধ্যম রেখেছি। এর মধ্যে একটা যেটা হলো সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল ইনোভেশন কাউন্সিল বা আইআইসি, যেটা আমাদের এখানে বিভিন্ন রকম যে এক্সিবিশন অফ ইনোভেশন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলতে পারেন যে উদ্যোগগুলো, যেমন হ্যাকাথন একটা এক্সাম্পল, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন আপনারা নাম শুনে থাকবেন, সেইখানে যে এক্সিবিশন অফ ইনোভেশন হয় বিভিন্ন প্রজেক্ট, সেই প্রজেক্টগুলোকে তারা পার্টিসিপেট করে, স্টুডেন্টরা পার্টিসিপেট করে, মানে এটা ডিপার্টমেন্ট ওয়াইজ নয়, মানে ধরুন একটা গ্রুপ পার্টিসিপেট করলেও সেখানে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরাও থাকতে পারে, একটা গ্রুপ ফর্ম করতে পারে, এবং সেখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া হয় সেই প্রবলেম স্টেটমেন্টটা সলভ তারা কতটা টেকনিক্যালি করতে পারবে এবং কতটা ইন্টেলিজেন্টলি করতে পারবে তার উপর বেস করে তার বিচারটা হয়, এবং সেটাই হচ্ছে এক্সিবিশন অফ ইনোভেশন। সেখানে তারা কিন্তু লাস্ট 5-6 বছর ধরে সাকসেসফুলি পার্টিসিপেট করেছে এবং চ্যাম্পিয়নও হয়েছে অনেকগুলো রাউন্ডে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার রাউন্ডে। রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করেছে মিনিস্ট্রি অফ এইচআরডি থেকে, যেখান থেকে আমাদের সাইবার সিকিউরিটির ওপর একটা আলাদা হ্যাকাথন শুরু করেছে যার নাম কবচ সাইবার সিকিউরিটি, সেখানেও তারা সাকসেসফুলি পার্টিসিপেট করেছে। এইগুলো হচ্ছে আমাদের আইআইসি বা ইনোভেশন সেলের অ্যাক্টিভিটি, এবং সেখান থেকে তারা যে ইনোভেশন এক্সিবিশন হবে সেখান থেকে স্টুডেন্টের রেকগনিশন পাচ্ছে। এটার পাশাপাশিও রয়েছে বিভিন্ন রকম প্রফেশনাল সোসাইটি চ্যাপ্টার, যেমন IEEE সোসাইটি চ্যাপ্টার, কম্পিউটার সায়েন্সে আছে, আইটিতে আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল যেমন ধরুন পাওয়ার সিস্টেমের রিলেটেড যে IEEE সোসাইটি, সেখানে তারা পার্টিসিপেট করছে। কারণ এই স্কিল সেটগুলো পেতে গেলে যে প্রিরিকুইজিটের দরকার, তার জন্যে যে কোর্সগুলো করতে হবে বা সেমিনার অ্যাটেন্ড করতে হবে, সেইগুলো তারা অ্যাটেন্ড করে। এছাড়া বিভিন্ন রকম কলেজের একটা টেক ক্লাব আছে যেটার নাম হচ্ছে ফিনিক্স, সেই টেক ক্লাবও বিভিন্ন রকম এক্সিবিশন অফ ইনোভেশন কন্ডাক্ট করে, বা যেটা ক্রিয়েটিভিটি কী করে স্টুডেন্টদের মধ্যে ক্রিয়েটিভ মাইন্ডটা ক্রিয়েট ডক্টর ঘোষ, আমি আসবো, অনেক কলার অপেক্ষা করছেন আমাদের সঙ্গে, আমি এক এক করে একটু কথা বলি। নমস্কার, কে বলছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, যে কথা বলছিলেন ডক্টর ঘোষ। হ্যাঁ, কী করে ক্রিয়েটিভ মাইন্ডটা তৈরি করা হবে, কী করে তারা একটা প্রবলেম সলভ করতে গেলে তারা ভাববে যে এই প্রবলেমটা একটা পার্টিকুলারলি বইতে যেটা লেখা রয়েছে সেটা নয়, অন্যরকম কোনো সলিউশন হতে পারে, মানে ক্রিটিক্যাল থিঙ্কিং। এই জায়গাতে কিন্তু আমাদের টিচাররা স্টুডেন্টদেরকে একটা তৈরি করার দিকে একটা মেন্টারিং সিস্টেম রয়েছে, তার থ্রু দিয়ে তাদেরকে মানে সেখানে তারা যথারীতি একটা মেন্টি সিস্টেমের মধ্যে দিয়ে তারা সেখানে জিনিসটা শেখে। এবং এর পাশাপাশি এই যে মাধ্যমগুলো বললাম, যেমন ধরুন বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের এক একটা কিন্তু টেকনিক্যাল ক্লাব আছে, একটা যেমন ইনস্টিটিউটের টেকনিক্যাল ক্লাব আছে ফিনিক্স, যেমন ধরুন কম্পিউটার সায়েন্স বা আইটি, এদেরও কিন্তু বিভিন্ন টেকনিক্যাল ক্লাব আছে। সেই ক্লাবগুলো কিন্তু অন্য ডিপার্টমেন্ট রয়েছে, ইলেকট্রিক্যাল, বায়োমেডিক্যাল, প্রত্যেকেরই বিভিন্ন টেকনিক্যাল ক্লাব আছে। তারা বিভিন্ন অ্যালুমনি অ্যাসোসিয়েশন করে বেড়ায়, অ্যালুমনিরা এসে পড়ায় এখানে। তারা কিন্তু বলতে পারেন যে বাইরে বিদেশে, মানে ইউরোপ, আমেরিকাতে যে চেঞ্জটা হচ্ছে, সেই চেঞ্জটা ইন্ডাস্ট্রিতে কীভাবে আমরা সেটাকে অ্যাডপ্ট করব কত কুইকলি, সেই জিনিসগুলো কিন্তু ভ্যালুয়েবল ইনপুটগুলো দিয়ে যায়, সেই জন্যই বিভিন্ন প্রোগ্রাম করে। ফলে স্টুডেন্টরা অনেক বেশি, এবং এটা ফার্স্ট ইয়ার থেকে স্টার্ট হয়, ফার্স্ট ইয়ার থেকেই কিন্তু তারা পার্টিসিপেট করতে থাকে, তারা জানে যে চেঞ্জটা কোথায় আসছে, সেইভাবে তারা নিজেদেরকে কিন্তু তৈরি করতে পারে। একেবারে ডক্টর ঘোষ যেমন বিস্তারিত জানালেন, আমি ডক্টর ব্যানার্জি একটা বিষয়ে, স্টুডেন্টদের সিলেবাসের বাইরে তাদের হলিস্টিক ডেভেলপমেন্ট থেকে শুরু করে অন্যান্য অ্যামিনিটিস, এই জায়গাটা আপনারা কিভাবে একজন পড়ুয়াকে সরাসরি প্রত্যক্ষভাবে হেল্প করেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, আমরা সবসময় কলেজ মানেই বুঝি যে পড়াশোনা, গুরুগম্ভীর বিষয়, সবসময় ছাত্র শিক্ষক, সেটা তো আছেই, প্লাস আমরা কিন্তু আমাদের কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে। আমরা কিন্তু চেষ্টা করি একজন অনেস্ট হিউম্যান বিইংকে আমাদের সোসাইটিতে প্রডিউস করতে, সেটা কিন্তু আমরা সবসময় গুরুত্ব দিই। আজকালকার সমাজে একটা মানুষ হিসাবে কতটা সে প্রতিষ্ঠিত হতে পারছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকালকার সমাজে। সেদিকের দিকে ডেভেলপ, সেই দিকটা আমাদের নজরে রেখে আমাদের ডিফারেন্ট প্রোগ্রাম চলে। যেমন দেখুন, আমাদের একটা সাইড হচ্ছে কালচারাল অ্যাক্টিভিটি, আর একটা মানে আমরা যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটাকে নিই, একটা কালচারাল দিক, আর একটা হচ্ছে স্পোর্টস, মেডিটেশন, এই জায়গাটাও কিন্তু রয়েছে। আমাদের কালচারাল অ্যাক্টিভিটি, আমাদের ইকো কালচারাল ক্লাব আছে, সেই ইকো কালচারাল ক্লাবের মাধ্যমে আমরা ট্রি প্ল্যান্টেশন, ব্লাড ডোনেশন ক্যাম্প, বিভিন্ন এই ধরনের যেমন সোশ্যাল অ্যাক্টিভিটি চলে। তার সাথে সাথে আমাদের ওয়াল ম্যাগাজিন বেরোয়, সেখানে তারা কবিতা, বিভিন্ন রকম আর্টিকেলস, বিভিন্ন রকম ড্রয়িং, তারা ফটোগ্রাফি, এগুলো যেমন তারা পাবলিশ করতে পারে।
এক্সিবিশন চলে, তার সাথে সাথে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ সাইড হচ্ছে আমাদের স্পোর্টস অ্যাক্টিভিটি কিন্তু আমাদের কলেজে খুব ওয়েল এস্টাবলিশড। আমাদের ফুটবল ক্রিকেট টিমের সাথে সাথে আমাদের, আমি খুব মানে গর্বের সাথে বলতে পারি আমাদের এবছর স্টেট লেভেলে ইউনিভার্সিটি আমাদের ওমেন্স টিম, লেডিস টিম, সে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এবং মেন্স টিম তারা কিন্তু রানার্স হয়েছে। এর বাইরে আমি যেটা খুব গর্বের সাথে বলবো সেটা হচ্ছে ন্যাশনাল লেভেল তাইকুন্ডোতে আমাদের 7টা মেডেল এসছে এবার ন্যাশনাল থেকে, তার মধ্যে গোল্ড আছে, সিলভার আছে এবং ব্রোঞ্জ আছে। এবং আমি খুব আশাবাদী এই ছেলেমেয়েরাও হয়তো খুব সামনেই এশিয়ান গেমসেও হয়তো তারা পার্টিসিপেট করবে এবং ভালো কিছু করবে। ন্যাশনাল গেমস, স্টেট লেভেলে আমাদের কিন্তু আলাদা করে একটা তাইকুন্ডো ক্লাব হয়েছে। এর বাইরে আমি যেটা খুব ইম্পর্টেন্স দেবো সেটা হচ্ছে আমাদের এনসিসি আছে, এনসিসি, সেখানের মাধ্যমে কিন্তু আমরা ন্যাশনাল ডিফেন্সেও কিন্তু এনসিসির বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে ছেলেমেয়েরা জবও পাচ্ছে। আমরা কিন্তু এইভাবেও সমাজকে কিছু ফেরত দেওয়ার চেষ্টা করছি এবং এনসিসিতে আমাদের ক্লাবের অ্যাক্টিভিটি কিন্তু ভীষণ রকম সুপ্রতিষ্ঠিত। একেবারেই এবং এখান থেকে দাঁড়িয়ে শুধুমাত্র সিলেবাস নয়, সিলেবাসের বাইরে ইন্ডাস্ট্রি রেডি করার ক্ষেত্রে একজন পড়ুয়াকে কিভাবে সমৃদ্ধ করা যায় এটা খুব ইম্পর্টেন্ট। আমি সেখানে দাঁড়িয়ে ডক্টর ঘোষ একটা প্রশ্ন রাখবো। যে কোনো ইনস্টিটিউশনে বেশ কিছু প্রশ্ন পড়ুয়াদের থাকে, তার মধ্যে প্রপার ল্যাব, লাইব্রেরি ফেসিলিটিস কেমন আছে? আমার অভিভাবকরা ভাবেন আমার বাড়ির ছেলেটি বা মেয়েটি পড়ুয়া, তার গোটা কোর্সটা কমপ্লিট করার ক্ষেত্রে যা যা সহযোগী বিষয় থাকবে সেটা কতটা উন্নত, সেক্ষেত্রে দাঁড়িয়ে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রপার ল্যাব, লাইব্রেরি ফেসিলিটিস ব্যাপারে যদি বলেন। দেখুন, ল্যাবরেটরি ওয়েল ইকুইপড এবং সেখানে আমাদের ল্যাঙ্গুয়েজ ল্যাব থেকে শুরু করে, যেটা ফার্স্ট ইয়ার থেকে আমরা দেখি ল্যাঙ্গুয়েজ ল্যাব, বিভিন্ন ডিপার্টমেন্টের যে টেকনিক্যাল ল্যাবরেটরিগুলো রয়েছে সাবজেক্ট রিলেটেড, সেগুলোও যথেষ্ট মডার্ন সিস্টেম দ্বারা তৈরি হয়েছে এবং অলরেডি সেখানে আমরা যেটা দেখেছি যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট, যে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, বায়োমেডিক্যাল কোর সেক্টরে যে সেক্টরটা রয়েছে, সেখানে তারা ডিএসটি, ডিবিটি বা এআইসিটির বিভিন্ন প্রজেক্ট পেয়েছে, সেই প্রজেক্ট থেকে এই ল্যাবগুলো ডেভেলপড হয়েছে, ঠিক আছে। এবং সেখানেও কিন্তু একটা যেমন মড ড্রপ একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট ছিল, আরও অনেক বিভিন্ন ধরনের প্রজেক্ট ছিল, কোনো প্রফেসর প্রজেক্ট লিখেছে, সেখান থেকে একটা ল্যাব ডেভেলপড হয়েছে। ফলে কোর সেক্টরে এই ধরনের ল্যাবগুলো ডেভেলপ হয়েছে, পরে সেই ল্যাবরেটরিটা আরও এক্সপ্যান্ড করেছে। কম্পিউটার সায়েন্স আইটির ক্ষেত্রেও খুব হাই এন্ডের মেশিনও আছে, যেখানে সে প্রত্যেক কটা ল্যাবরেটরি এবং ক্লাসরুম সেখানে কিন্তু স্মার্ট ক্লাসরুমের মধ্যে গেছে, স্মার্ট টিভি আছে, প্লাস ফেসিলিটি ল্যাব। লাইব্রেরি বলতে গেলে আমাদের লাইব্রেরিটা খুবই অ্যাট্রাকটিভ এবং এখানে আমাদের প্রায় 1 লাখ অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 94,000 মতো আমাদের বই রয়েছে, প্লাস জার্নালস সাবস্ক্রিপশন, যেটা এলসব্যার এবং IEEE ট্রানজ্যাকশনস তারা যখনই পারবে সেগুলো কিন্তু সিস্টেম থেকে দেখে নিতে পারবে। এবং রিডিং রুম রয়েছে, ফুললি ডিজিটাল লাইব্রেরি, এবং এখানে দুটো সফটওয়্যার আমরা ইউজ করি লাইব্রেরিতে, একটা হচ্ছে ওপ্যাক আর একটা হচ্ছে লিপসিস। এছাড়াও আমাদের যেটা আছে ফুল ক্যাম্পাসটা ওয়াইফাই এনেবেল, স্টুডেন্টরা মনে করলে তারা তাদের ডিজিটাল ডকুমেন্ট লাইব্রেরি থেকে নিয়ে নিতে পারে, দেখতে পারে, সমস্ত কিছুই এই ধরনের ফেসিলিটিগুলো আমরা পাই এবং ওয়েল অ্যাডভান্সড একেবারে। এবং এই ফেসিলিটিসের কথা যখন সামনে আসে তখন আমি সরাসরি ডক্টর ব্যানার্জির কাছে জানতে চাইবো যে যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক সমতুল্য বেশ কিছু পরীক্ষা পাস আউট হওয়ার পর সিদ্ধান্তহীনতায় অনেক ক্ষেত্রে ভোগেন বা অনেক সময় অনেকগুলো অপশনকে সামনে রেখে কোনটা সঠিক সিদ্ধান্ত হবে নেওয়ার কথা বারংবার তুল্যমূল্য বিচার করেন, সেই সমস্ত স্টুডেন্টের জন্য কি বার্তা দেবেন? আমার একটাই বার্তা থাকবে যে তোমরা কলেজ যখন চুজ করছো এবং তার সাথে সাথে প্রথমে তুমি সিলেক্ট করো হচ্ছে কোন সাবজেক্ট তুমি পড়তে চাও, কোন সাবজেক্টে তোমার ভালোবাসা আছে, কোন সাবজেক্ট তুমি পছন্দ করছো, তার একটা লিস্ট তৈরি করো এবং তারপরেই সেই সাবজেক্ট অনুযায়ী কলেজ তোমাকে চয়েস করতে হবে। এবং কলেজ চয়েস করার ক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই দেখো, আমার বার্তা হচ্ছে ন্যাক এবং NBA অ্যাক্রিডিটেশন আছে কি না, এটা খুব ইম্পর্ট্যান্ট বর্তমান সমাজে। এবং তার সাথে সাথে সেই কলেজের প্লেসমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার এই মোমেন্টে জয়েন্ট এন্ট্রান্সের লকিং ফেজ চলছে, সিলেকশন ফেজ চলছে, খুব তাড়াতাড়ি ফার্স্ট ফেজের রেজাল্ট বেরোবে। আমার সবার জন্য, সব ছাত্রছাত্রীদের জন্য শুভেচ্ছা থাকলো। তোমরা যে ফিল্ডেই পড়াশোনা করো, তোমরা যেন সুপ্রতিষ্ঠিত হতে পারো এবং ভালো একজন মানুষ হতে পারো। একেবারে, এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। আমি শেষ প্রশ্ন ডক্টর ঘোষের কাছে রাখবো যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে থেকে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজকে যারা ইঞ্জিনিয়ারিং পড়া নিয়ে ভাবছেন বিভিন্ন ক্ষেত্রের, সেটা কম্পিউটার সায়েন্স হোক, ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, যাই হোক না কেন,
তাদের এই নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজকে বেছে নেওয়ার পেছনে মূল যদি একটা কারণ আপনাকে বলতে বলি, কি বলবেন স্টুডেন্টদের উদ্দেশ্যে? মূল কারণ বলতে গেলে প্লেসমেন্ট এক নম্বর, যেটা আমি বলবো। আপনারা ওয়েবসাইটটা দেখুন, কলেজের ওয়েবসাইট, সেখানে আমাদের অ্যালুমনি স্ট্যাটাসটা দেখুন। তারা এখন অনেকে উদ্যোগপতি হয়ে গেছে, একটা কোম্পানি অলরেডি তারা খুলে ফেলেছে, তারা হয়তো সেই কোম্পানির সিইও, এবং এইটা কিন্তু একটা রেগুলার প্র্যাকটিসের মতো। আলটিমেটলি তো সে ওয়েল এস্টাবলিশড ইন এ সোসাইটি, এবং সেটাই আমাদের ইউএসপি। একেবারে অনেক ধন্যবাদ ডক্টর ঘোষ, ডক্টর ব্যানার্জিকে। এবং পাশাপাশি 1-2 নয় 27 বছরের ইতিহাস এবং 27 বছরের রেপুটেশনে আজ গত 3 বছরের কিছু স্টেটাস আপনাদের জানালাম। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ুয়াদের ক্ষেত্রে এই মুহূর্তে যারা ইঞ্জিনিয়ারিং পড়া নিয়ে ভাবছেন তাদের জন্য একটা, এই বাংলার বুকে যেখানে এরাজ্য ভিন রাজ্য ভিন দেশের বহু পড়ুয়ার ভবিষ্যৎ সুনিশ্চিত হয়েছে, অন্যতম প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের একটা সম্যক ধারণা আপনাদের সামনে দিতে পারলাম। টেকনো টাইম আজ এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য এনি টাইম আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।